আমরা এখন বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে কথা বলবো। তো আমাদের যদি এমন হয় যে 0, 1, 2, 3 4টা যদি সংখ্যা দেওয়া থাকে এবং যদি বলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে, তাহলে আমরা কি করব? আমরা বড় থেকে অঙ্কগুলো ছোট, ক্রমান্বয়ে ছোট সাজায় রাখবো এইভাবে 3, 2, 1, 0। আর ক্ষুদ্রতম সংখ্যা যখন রাখবো তখন আমরা জিরোটাকে আগে দেব না। ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে মূলত আমার ছোট থেকে ক্রমান্বয়ে বড় দিকে যেতে হয়। তবে আমরা যদি জিরোটা যদি আগে দিয়ে দিই, মানে জিনিসটা যদি অনেকটা এরকম যদি দিয়ে দিতাম 0, 1, 2, 3, তাহলে কিন্তু এটা আমার 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হতো না। যার কারণে আমি কি করবো, জিরোটাকে আগে দেবো না, জিরোটা হচ্ছে একের পরে দেবো। তো তাহলে আমার জিনিসটা হয়ে যাবে 1, 0, 2, 3। আচ্ছা, অনেক সময় আমাদের বলে আছে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বা শুধু ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে। 2 অঙ্কের বললো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, তো তার মানে 0 থেকে 9 এর মধ্যে সব থেকে বড় সংখ্যাই হচ্ছে 9। তো তার মানে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কত আমার? 2টা 9। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কত আমার? 5টা 9। আবার 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? এক লিখে তারপরে একটা শূন্য। এক লিখে তারপর একটা শূন্য। কারণ হচ্ছে আমার শূন্য দিয়ে কোনো একটা অঙ্ক শুরু হলে সেটা মানে 1 0। যদি আমি দুইটাই যদি শূন্য শূন্য নিই তাহলে মান শূন্যই থাকে। এর জন্য আমার এর আগে অবশ্যই কি করতে হবে? একটা 1 দিতে হবে, একের পরে একটা শূন্য। 5 অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে, একের পরে 4টা শূন্য। যদি আমার 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে, একের পরে 9টা শূন্য, এরকম ভাবে। তো আমাদের অনেক সময় বলে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তখন আমরা কি করতে পারি, যে যদি একটু খেয়াল করি যে 5টা 9 আর এক লিখে 4টা শূন্য বিয়োগ করলে আমরা কিন্তু এরকম একটা রেজাল্ট পাই, অর্থাৎ 4টা 9 আর একটা 1। তো তার মানে 4 অঙ্কে যদি আমার বলতো বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে, তাহলে আমরা কি পাইতাম? 3টা 9 একটা 8। যদি আমার 3 অঙ্কের বলতো তাহলে আমরা 2টা 9 একটা 8 পাইতাম। আর একটা কথা, যেহেতু আমার 1 থেকে 9 এই সংখ্যাটাকে আমার বলা হয় সার্থক সংখ্যা। আজকে আমরা কথা বলবো বাস্তব সংখ্যা নিয়ে। মূলত দৈনন্দিন জীবনে আমরা যে সকল সংখ্যা ব্যবহার করে থাকি সব সংখ্যাই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো বাস্তব সংখ্যা থেকে আমরা দুইটা সংখ্যা পাই, অঋণাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা বলতে বোঝায় 0 সহ সকল ধনাত্মক সংখ্যা। এই দুইটা সমন্বয়ে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা গঠিত হয়। তো মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, অমূলদ সংখ্যাকে কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। যদি কোন একটা সংখ্যা মূলদ কিনা তা বোঝার একটা উপায় আছে। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল যদি করি, যেমন 9 এর বর্গমূল করলে আমার 3 আসে, এটা একটা মূলদ সংখ্যা। বা 25 এর বর্গমূল করলে আমার 5 আসে, এটা একটা মূলদ সংখ্যা। বা কোন সংখ্যার ঘনমূল করলে পূর্ণ পূর্ণ সংখ্যা আসে। যেমন 8, এখানে যদি আমি 3 দিই তাহলে আমি এখানে 2 পাবো। আবার স্বাভাবিক যত সংখ্যা আছে -2, -3 বা 4, 1, এগুলো সবই কি আমার মূলদ সংখ্যা। বা যদি এমন হয় যে কোন সংখ্যা সাধারণ দশমিক আছে, যেমন 2.38, এটা কিন্তু আমরা 238 বাই হচ্ছে 100 দ্বারা প্রকাশ করতে পারি। আর যদি হয় এমন হয় প্রমোশনে যদি দেওয়া থাকে তাহলে কি সেটা হচ্ছে আমার একটা মূল সংখ্যা। মূলত হচ্ছে কোন একটা সংখ্যাকে আমার পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, তাহলে সেটা মূল সংখ্যা হবে। এই যে আমরা আহ, এই যে আমরা যে সংখ্যা পাইছি, এই যে 238/100, এটা কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করছে। বা আমরা যদি 3 পাচ্ছি, 3/1 লিখতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করছি। 3/1 লিখতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। 5/1 লিখতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করছি। এই জন্য এগুলো মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে এর বিপরীত, যদি কোনো একটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায়। যেমন √2। √2 এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাই না। সুতরাং এটা একটা অমূল সংখ্যা পাই, এটাও কিন্তু একটা অমূল সংখ্যা। তো এরপরে আর একটা বিশেষ দিকে ফোকাস করা দরকার, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটাকে তো 3 ভাগে ভাগ করা যায়।
মৌলিক সংখ্যা এক যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায়। তো মৌলিক সংখ্যা পেতে গেলে তাকে তার যে বৈশিষ্ট্য থাকতে হবে ওই সংখ্যাকে একমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, কারণ সেটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে আমার 2 এবং সর্বোচ্চ মৌলিক সংখ্যা অসীম। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে কোন সংখ্যাকে ভাঙা বা বিশ্লেষণ করলে ওই সংখ্যা বাদে অন্য সংখ্যা পাওয়া যায়। যেমন আমরা যদি 6 লিখি, 6 লিখলে আমরা 3 পাবো, 2 পাবো, 3 দুগুণে 6। বা আসলে যদি আমরা 8 লিখি মানে 4 দুগুণে 8, আবার এই 4 দিয়ে তো আবার ভাঙানো যায় 2 গুণ 2 এইভাবে। আর মৌলিক সংখ্যা একটা চার্ট আছে যে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে মূলত 25টি। প্রথম 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা 4টা, দ্বিতীয় 11 থেকে 20 মৌলিক সংখ্যা 4টা, তৃতীয় 20 থেকে 21 থেকে 30 মৌলিক সংখ্যা 2টা। এইভাবে প্রত্যেক 10 10 করে এখানে দেয়া আছে। মনে রাখার সুবিধার্থের জন্য ফোন নাম্বার আকারে এটা মনে রাখা যায় 44 22 322 321, 44 22 322 321। তো তার মানে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তো এছাড়াও আমরা যদি আরেকটা ব্যাপার যদি দেখি, এই যে 101 থেকে শুরু করে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 21টা। আবার 201 থেকে শুরু করে 300 এর মধ্যে মৌলিক সংখ্যা 16টা। আবার 300 থেকে শুরু করে 301 থেকে শুরু করে 400 এর মধ্যে মৌলিক সংখ্যা 16টা। আবার 401 থেকে শুরু করে 500 এর মধ্যে মৌলিক সংখ্যা কিন্তু হচ্ছে আমার 17টা। আর হচ্ছে আমার 501 থেকে 1000 এর মধ্যে মৌলিক সংখ্যা কিন্তু হচ্ছে আমার 73টা। 73টা না 73টা। তো তার মানে কি 101 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র 25টা। 101 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা 21টায়, 201 থেকে 300 এর মধ্যে মৌলিক সংখ্যা 16টা, 301 থেকে 400 এর মধ্যে মৌলিক সংখ্যা 16টা, 401 থেকে 500 এর মধ্যে মৌলিক সংখ্যা 17টা, 501 থেকে 1000 এর মধ্যে মৌলিক সংখ্যা 73টা। কোন একটা সংখ্যা কত দ্বারা বিভাজ্য তা বোঝার বেশ কিছু উপায় আছে। যেমন যদি এমন হয় যে কোনো সংখ্যার শেষে 0 2 4 6 8 থাকে তবে সেটি 2 দ্বারা বিভাজ্য। যদি কোনো একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করলে মিলে যায় তবে সেটি 3 দ্বারা বিভাজ্য। যদি এমন হয় যে কোনো সংখ্যার শেষে দুটো অঙ্ককে যদি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি তাহলে সেটি 4 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকে তবে সেটি 5 দ্বারা বিভাজ্য। কোনো একটা সংখ্যাকে যদি 2 এবং 3 দ্বারা ভাগ করলে মিলে যায় তবে সেটি 6 দ্বারা বিভাজ্য। মনে করুন 532 একটা সংখ্যা, 532 সংখ্যা থেকে 2 কে বাদ দিয়ে দেন, তো তাহলে থাকে 53। এবার যে 2 কে বাদ দিচ্ছেন ওইটাকে দ্বিগুণ করেন, দ্বিগুণ করে 53 থেকে বিয়োগ দেন, তাহলে থাকে 49। এই 49 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি এবং সেটি যদি মিলে যায় তবে সেটি 7 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোন একটা সংখ্যার শেষের যে অঙ্ক থাকবে সেটাকে বাদ দিয়ে তাকে দ্বিগুণ করে যদি এই বাদকৃত সংখ্যার পর যা থাকে তা দিয়ে বিয়োগ দেওয়ার ফলে যে সংখ্যাটা পাওয়া যায় ওইটা যদি 7 দ্বারা ভাগ করলে মিলে যায় তবে সেটি 7 দ্বারা বিভাজ্য। এইভাবে মনে রাখতে পারেন 532 একটা সংখ্যা, লাস্টে 2 আছে ওইটাকে বাদ দিতে হবে, এবার 2 কে দ্বিগুণ করে 53 থেকে বিয়োগ দিতে হবে, বিয়োগের ফলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা 7 দ্বারা ভাগ করলে যদি মিলে যায় তবে সেটি 7 দ্বারা বিভাজ্য। যদি কোনো একটা সংখ্যা শেষের 3টা অঙ্ককে 8 দ্বারা ভাগ করলে মিলে যায় তবে সেটি 8 দ্বারা বিভাজ্য। আর যদি কোনো একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা ভাগ করলে মিলে যায় তবে সেটি 9 দ্বারা বিভাজ্য।
আর যদি কোনো একটা সংখ্যা শেষে শূন্য থাকে এবং সেটি 10 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তো আজকে আমরা ক্রমিক সংখ্যা নিয়ে কথা বলবো। ক্রমিক সংখ্যা দিয়ে নরমালি আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। এর মধ্যে আমরা 3টা ক্যাটাগরির প্রশ্ন চয়েস করছি। যদি এমন হয় যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর x দেওয়া থাকে, বড় সংখ্যাটি যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা x + 1/2 এভাবে নির্ণয় করব। আর যদি ছোট সংখ্যা নির্ণয় করতে বলে তবে আমরা x - 1/2 এইভাবে নির্ণয় করব। ধরি একটা সংখ্যা দেওয়া আছে 201। বলা হয়েছে এই সংখ্যাটি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। বলা হইল বড় সংখ্যাটি এবং ছোট সংখ্যাটি নির্ণয় করতে। তাহলে আমরা বড় সংখ্যাটা নির্ণয় করব 201 প্লাস 1 ভাগ হচ্ছে 2 দ্বারা, অর্থাৎ তো 202 ভাগ হচ্ছে আমার 2। তাইলে এর অ্যান্সার আসে 101। আর যদি ছোট সংখ্যা নির্ণয় করতে বলতো তাহলে আমরা p = 201 বিয়োগ 1 দিতাম ভাগ 2, তাহলে তার অ্যান্সার আসতো 100। যদি আমার 3টি সংখ্যার ক্রমিক যোগফল s হয় তবে আমরা মধ্যম সংখ্যাটি নির্ণয় করতে পারি s/3 আকারে, এবং সংখ্যা 3টা হবে মধ্যম সংখ্যা, যেহেতু আমি নাম দিয়েছি m, তো আমার সংখ্যা 3টা হবে m - 1 m m + 1। মনে করি 3টা সংখ্যার যোগফল দেয়া আছে 96। বলা হইল যে এদের ক্রমিক সংখ্যা কত হবে। তাহলে প্রথমে আমরা একে 3 দ্বারা ভাগ করে এর মধ্যম সংখ্যা নির্ণয় করব, অর্থাৎ 3 × 9 3 × 6। দেন 32 থেকে যদি 1 বাদ দিই তাহলে 31, এটা মধ্যম সংখ্যা 32, এবং তার সাথে আরো 1 যোগ করলে 33। এই 3টা হচ্ছে তাদের ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া থাকলে নরমালি আমাদের লসাগু করতে হয়। কেমন? বলা হলো যে ক্রমিক সংখ্যার গুণফল আমার 60 দেয়া আছে, এখন ক্রমিক সংখ্যাটা কত সেটা বের করতে বলবো। আমরা প্রথমে যে কাজটা করতে পারি যে এই 60টাকে আমরা লসাগু করতে পারি। 2 দিয়ে ভাগ করলে 30, 2 দিয়ে ভাগ করলে 15, 3 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে ভাগ করলে 1। তো তার মানে এবার এগুলা যদি লিখি পাশাপাশি, তাহলে 2 × 4 গুণ 3 গুণ 5। তো তার মানে এখানে আমরা 3, 4, 5 এই 3টার ক্রমিক সংখ্যা পেয়ে গেছি। আমরা ভগ্নাংশ নিয়ে কথা বলবো। তো আমরা জানি যদি এমন হয় যে দুইটা সংখ্যাকে আমরা ভাগ আকারে প্রকাশ করি, a/b আকারে প্রকাশ করি, তাহলে এটাকে মূলত বলা হয় ভগ্নাংশ। যেমন যদি আমার 3 একটা সংখ্যা এবং 5 একটা সংখ্যা, এই দুইটাকে যদি আমরা 3/5 আকারে প্রকাশ করি তাহলে মূলত এটাকে বলে আমরা ভগ্নাংশ। আমাদের পরীক্ষার সময় প্রায় ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে, বলে যে কোন ভগ্নাংশটি বড়, কোন ভগ্নাংশটি ছোট, এগুলো কম্পেয়ার করতে দেয়। তো বেশ কিছু রুলস মনে রাখলে এটা করা অনেক সহজ হয়ে যায়। এখানে 5টা উদাহরণ দেওয়া আছে। এর মধ্যে 3টা হচ্ছে ভগ্নাংশের মেইন উদাহরণ। তো এইখানে বলা হয়েছে কি যে আমার a/b এবং x/y এর মধ্যে আমার a/b তখনই বড় হবে যখন কিনা আমার ay এর গুণফল bx এর থেকে বড় হবে। আমরা যদি দেখতে পাই এই দুইটা হর সেম, তো এই দুইটা হর সেম হওয়ার কারণে এদের লব দুইটা আলাদা। এখন লব দুইটা যেহেতু আলাদা, তো তার মানে এই দুইটা লবের মধ্যে যেটা বড় হবে সেই ভগ্নাংশটাই বড়। যদি a/b > x/b হয়, অর্থাৎ a/b যদি x/b এর থেকে বড় হয়, এর মানেটা হচ্ছে a > x। যদি আমার a এর মান x এর থেকে বড় হয় তখনই আমার a/b ভগ্নাংশটি বড় হবে। তো আমার এখানে লেখা আছে দুইটা হর সেম কিন্তু দুইটা লব সেম কিন্তু আমার হর আলাদা। এই ক্ষেত্রে যদি আমার b এর মান y এর থেকে যদি বড় হয় তাহলে আমার a/b হবে a/y এর থেকে ছোট। তো আমাদের এখানে 13.45 দেওয়া আছে। এটাকে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি, প্রথমে সংখ্যা যা আছে সব লিখলাম, তারপরে দেখতে হবে দশমিকটা কোথায়। এই যে দশমিক, দশমিকের পরে কয়টা সংখ্যা হবে? দুইটা সংখ্যা, এই যে দুইটা সংখ্যা লিখে দিলাম। আবার এইখানে কৌণিক দেয়া